তো আজকে আমরা শুরু করব ক্লাস 12 অর্থাৎ এইচএস পরীক্ষার যে এসএকিউ সিরিজটা আমাদের চলছে মডার্ন ইন্ডিয়ার উপরে, সেই এসএকিউ সিরিজ। ঠিক আছে, তাহলে ক্লাস 12 হিস্টোরি। ক্লাস 12 হিস্ট্রির উপরে আমাদের আজকে নেক্সট সিরিজ। এখানে কিছু এসএকিউ কোশ্চেন নিয়ে আমরা সলভ করব। তো যাই হোক, এটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম দা হিস্টোরি এক্সপ্লোরিং, এবং ফেসবুকে আমাদের একটা পেজ আছে, তার নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড কালচার। এখানে আমাদের একটা প্রাইভেট গ্রুপও আছে, ঠিক আছে, সেই সেম নামে। তো চলো শুরু করা যাক আমাদের ফার্স্ট ক্লাস। প্রশ্নটা আসছে, বুল বা নির্দেশনামা। এই বুল বা নির্দেশনামা জিনিসটা কি? আমরা কি জানি যে মধ্যযুগে মূলত ইউরোপের যে দেশগুলো ছিল তারা সামুদ্রিক অভিযানে বেরিয়েছিল। এরকম প্রথম আমরা দুটো দেশের নাম জানি, সেটা হচ্ছে এক স্পেন আর এক হচ্ছে পর্তুগাল। এরা দুটো দেশ কি করেছিল, সমুদ্রের অভিযানে বেরিয়েছিল গোটা পৃথিবীর কোন জায়গাতে কি আছে এই সমস্ত বিষয়গুলোকে খোঁজ করার জন্য। ঠিক আছে, তো এই দুটো দেশ যেহেতু সামুদ্রিক অভিযানে বেরিয়েছিল, সেহেতু তারা দুজনের মধ্যে বিবাদমান একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তো সেই দুটো দেশের বিবাদকে মেটানোর জন্য 1493 খ্রিস্টাব্দে পোপ ষষ্ঠ আলেকজান্ডার একটা নির্দেশনামা জারি করেছিলেন, যে স্পেনের সামুদ্রিক অভিযানের এলাকা নির্দিষ্ট করে দেওয়া হয়। ঠিক আছে, এই স্পেনের যে সামুদ্রিক এলাকা নির্দিষ্ট নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, এইটাই হচ্ছে, এই নির্দেশনামাটাই হচ্ছে বুল বা নির্দেশনামা নামে পরিচিত। তাহলে কে করেছে? ষষ্ঠ আলেকজান্ডার। কবে? 1493 খ্রিস্টাব্দে। কোন কোন দেশের মধ্যে ঝামেলাটা ছিল? স্পেন আর পর্তুগালের মধ্যে ঝামেলাটা ছিল। এক কথায় এরিয়া ভাগ করে দেওয়া। ঠিক আছে, এরিয়া ভাগ করে দিল। তো এটাই বলা হচ্ছে যে স্পেনের সামুদ্রিক অভিযানের এলাকাটা নির্দিষ্ট করে দেওয়া হলো, যে তুমি এই জায়গাটাতেই শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করতে পারবে। তো এইরকমই ব্যাপার। তো সেটাই হচ্ছে বুল বা নির্দেশনামা নামে পরিচিত। দেখো কি বলা হচ্ছে, যে ত্রয়োদশ উপনিবেশ বলতে কি বোঝায়? ত্রয়োদশ মানে কি? 13 নাম্বার, তাই তো? তো এখানে কি বলা হচ্ছে, অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ব্রিটিশরা বেশ কয়েকটি যুদ্ধে আমেরিকার অন্তর্গত ওলন্দাজ আর ফরাসি শক্তিকে পরাজিত করেছিল। মানে আমেরিকার বিভিন্ন জায়গা দখল করেছিল ওলন্দাজরা আর ফরাসিরা। তো কিছু যুদ্ধে কি করেছিল, এই ব্রিটিশরা এই ওলন্দাজদের এবং ফরাসিদেরকে পরাজিত করেছিল, করে উত্তর আমেরিকা মহাদেশে 13খানা উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল। তো এই যে 13খানা উপনিবেশ, এটাই হচ্ছে ত্রয়োদশ উপনিবেশ নামে পরিচিত। বোঝা গেল তাহলে বিষয়টা, যে উত্তর আমেরিকা একটা দেশ। তো সেই উত্তর আমেরিকা দেশে কোন কোন দুটো, এটা একটা উত্তর আমেরিকা দেশ, এখানে ওলন্দাজ আর এখানে ফরাসি, এদের অধিকৃত কয়েকটা উপনিবেশ ছিল। তো ব্রিটিশরা এন্ট্রি করছে, করে এদেরকে ক্রস করে দিচ্ছে। ফলে এই জায়গাটা টোটালটা কার দখলে চলে আসছে? ব্রিটিশের দখলে। তো ব্রিটিশের দখলে আসার পর কতগুলো আসছিল? 13খানা। তো সেই 13টা উপনিবেশ তারা প্রতিষ্ঠা করেছিল, সেটাকেই বলা হচ্ছে ত্রয়োদশ উপনিবেশ। কোশ্চেন আসছে, দেখো, হিলফার্ডিং রচিত একটা বইয়ের নাম। হিলফার্ডিং রচিত গ্রন্থের নাম কি? ফাইন্যান্স ক্যাপিটাল। একদম শর্ট কোশ্চেন, এটা একটা সোজা, যে হিলফার্ডিং রচিত বইয়ের নাম কি? ফাইন্যান্স ক্যাপিটাল। নেক্সট কোশ্চেন, কবে আর কার নেতৃত্বে ইনকা সভ্যতা ধ্বংস হয়? ইনকা সভ্যতা, ঠিক আছে, এটা হচ্ছে 1532 খ্রিস্টাব্দে স্পেনের একজন নাগরিক ফ্রান্সিসকো পিজারো, এই ফ্রান্সিসকো পিজারোর নেতৃত্বে ইনকা সভ্যতা ধ্বংস হয়। এটা কোশ্চেন 2017 খ্রিস্টাব্দে এইচএস পরীক্ষায় অলরেডি চলে এসেছে। দেখো কি বলা হচ্ছে, যে বর্ণ বৈষম্য নীতি কোন দেশ বলবৎ হয়েছিল? কোন দেশে? তো সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এটা আগের সেক্টরের মধ্যে আমরা দেখেছি, যে বর্ণ বৈষম্য নীতি সম্পর্কে বলা হচ্ছে। বর্ণ বৈষম্য মানে অ্যাপারথেইড। ঠিক আছে, এর বিরুদ্ধে কিন্তু গান্ধীজি কিন্তু অহিংস অসহযোগ আন্দোলনটা কিন্তু, হ্যাঁ, সত্যাগ্রহ, অহিংস অসহযোগ না, সত্যাগ্রহ আন্দোলনটা কিন্তু গান্ধীজি শুরু করেছিল আফ্রিকাতে থাকতে। তো যাই হোক, নেক্সট কোশ্চেন, রায়তওয়ারি বন্দোবস্তের জনক কাকে বলা হয়? টমাস মনরোকে রায়তওয়ারি বন্দোবস্তের জনক বলা হয়। তো রায়তওয়ারি বন্দোবস্তটা কোথায় প্রবর্তন করা হয়েছিল? সেটা হচ্ছে দক্ষিণ ভারতে কিন্তু রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করা হয়েছিল। দেখো, কবে কার সভাপতিত্বে অ্যাকওয়ার্থ কমিটি যখনই বলবে তখনই আমরা জানবো রেলপথের সাথে যুক্ত। ঠিক আছে, তো রেলপথের সাথে যুক্ত ছিল অ্যাকওয়ার্থ কমিটি। তো কবে আর কার সভাপতিত্বে, এই দুটো কোশ্চেন। তো 1920 খ্রিস্টাব্দে স্যার
উইলিয়াম অ্যাকওয়ার্থের নেতৃত্বে বা সভাপতিত্বে অ্যাকওয়ার্থ কমিটিটা গঠন করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, শোর গ্রান্ট বিতর্ক কি? শোর গ্রান্ট বিতর্ক যখনই আমরা পড়বো তখন সেটা হবে এক ভূমি রাজস্বের সাথে সম্পর্কিত। তো কোন ভূমি রাজস্ব? সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। ঠিক আছে, তো চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের আগে এই নিয়ে যে একটা আর্গুমেন্ট চলেছিল, তো সেই আর্গুমেন্টের মধ্যে দুজন ব্যক্তির নাম আমরা পাই। এক হচ্ছে রাজস্ব বিভাগের সচিব, যার নাম হচ্ছে স্যার জন শোর, আর আরেকজনের নাম হচ্ছে দলিল বিভাগের প্রধান। একজন রাজস্ব বিভাগের সচিব যার নাম জন শোর, আর দলিল বিভাগের প্রধান জেমস গ্রান্ট। এই দলিল বিভাগ জেমস গ্রান্ট হচ্ছে কি বলা হচ্ছে যে এই চিরস্থায়ী বন্দোবস্তটা কার সাথে করা হবে? রাজার সাথে করা হবে, জমিদারের সাথে করা হবে, না কৃষকদের সাথে করা হবে, এই নিয়ে কিছু বিতর্ক চলেছিল। সেটাই হচ্ছে শোর গ্রান্ট বিতর্ক নামে পরিচিত। তো কার কি মতামত ছিল? জন শোর কি বলছে? জন শোরের বক্তব্য ছিল যে জমির মালিকদের সঙ্গে ভূমি বন্দোবস্তটা করা উচিত। অপরদিকে আবার জেমস গ্রান্ট কি বলছিল? যে মালিকও হতে পারে বা প্রজার হতে পারে। তো মালিক বা প্রজা, মূলত তার বক্তব্য হচ্ছে প্রজার কথাটাকে মেন জোর দেওয়া হচ্ছে। তাহলে জন শোর জোর দিয়েছিলেন মালিকদের কথা, আর জেমস গ্রান্ট জোর দিয়েছিলেন প্রজাদের কথা। তো এই নিয়ে যে একটা বিতর্ক চলেছিল, ঠিক আছে, সেটাই হচ্ছে এই শোর গ্রান্ট বিতর্ক নামে পরিচিতি লাভ করে। পরবর্তী দেখো, কে কত খ্রিস্টাব্দে হিন্দু ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন? এই কোশ্চেনটা চলে এসছে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট হাই স্কুল। ঠিক আছে, এই স্কুলে এই কোশ্চেনটা এসেছে। যাই হোক, এখানে অ্যান্সার কি হবে? 1849 খ্রিস্টাব্দে ড্রিঙ্ক ওয়াটার বিটন বা বেথুন হিন্দু ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। কবে? 1849 খ্রিস্টাব্দে। যদি বলা হয় ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা স্কুল কোনটা, তাহলেও সেটা হবে এই বিটন স্কুল বা বেথুন স্কুল। আর যদি বলা হয় এশিয়ার মধ্যে কততম ছিল? এশিয়ার মধ্যে দ্বিতীয়। ঠিক আছে, প্রথম এশিয়ার মধ্যে দ্বিতীয় ছিল হচ্ছে এই বেথুনের স্কুল, 1849 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। নেক্সট কোশ্চেন দেখো, কি বলা হচ্ছে ভাইকম সত্যাগ্রহ কবে শুরু হয়? কে শুরু করেন? ভাইকম সত্যাগ্রহ শুরু করেন হচ্ছে শ্রী নারায়ণ গুরু। ভাইকম সত্যাগ্রহ কেরালাতে শুরু হয়েছিল। এটা 2022 সালের এইচএস পরীক্ষার কিন্তু কোশ্চেন অলরেডি চলে এসেছে। তারপরে দেখো, নেক্সট বলা হচ্ছে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কত খ্রিস্টাব্দে জারি করা হয়? আর তখন বড়লাট কে ছিল? এটা সংসদের নমুনা প্রশ্ন 2018। তো এর আনসারটা হচ্ছে দেশীয় ভাষার সংবাদপত্র আইন, এটা হচ্ছে 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন অর্থাৎ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। যদি বলা হয় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, তাহলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আর দেশীয় ভাষায় সংবাদপত্র আইন সেম জিনিস, 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন। যদি বলা হয় মূলত কোন পেপারটাকে টার্গেট করা হয়েছিল, তাহলে টার্গেট করা হয়েছিল হচ্ছে অমৃতবাজার পত্রিকাকে। কিন্তু অমৃতবাজার পত্রিকার সোর্স এতটাই ভালো ছিল যে তারা খবরটা পেয়ে গেছিল, ফলে তারা রাতারাতি কিন্তু বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে নিয়েছিল পেপারটা, যদিও তাদেরকে সেই কারণে ধরতে পারেনি। তবে যদি বলা হয় যে এই দেশীয় ভাষায় সংবাদপত্র আইনের মাধ্যমে কোন পেপারটাকে আর কি বাজেয়াপ্ত করা হয়েছিল, তাহলে সেটা হবে সোমপ্রকাশ পত্রিকা। সোমপ্রকাশ পত্রিকার একটা পরিচয় কি? ভারতবর্ষের যে প্রথম রাজনৈতিক পত্রিকা যদি বলা হয়, তাহলে সেটা হচ্ছে সোমপ্রকাশ পত্রিকা, ধারকনাথ বিদ্যাভূষণ। আর এর মালিকানার সাথে যুক্ত ছিল হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো কি বলা হচ্ছে চীনে প্রথম কবে বিদেশি ভাষা শিক্ষার কলেজ স্থাপিত হয়? সেটা হবে 1862 খ্রিস্টাব্দে বিদেশি ভাষা শিক্ষার কলেজ প্রথম স্থাপিত হয়। নেক্সট কোশ্চেন অথবা দিয়ে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কি? কোলভিন, জেমস উইলিয়াম কোলভিন। যদি বলা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্যর নাম কি, তাহলে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যানিং। আচার্য হচ্ছে ক্যানিং, প্রথম আচার্য, আর প্রথম উপাচার্য হচ্ছে উইলিয়াম কোলভিন। যদি বলা হয় ভারতীয় উপাচার্য প্রথম কে ছিলেন, তাহলে সেটা হবে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তো এরকম কিছু জিনিস আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তো কবে কবে কোথায় প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয়? এটা 1820 খ্রিস্টাব্দে রানীগঞ্জে। 1820 খ্রিস্টাব্দে রানীগঞ্জে প্রথম কয়লা খনি কিন্তু ভারতে আবিষ্কৃত হয়েছিল। তারপরে কোশ্চেন, পুনা চুক্তি। পুনা চুক্তি সম্পর্কে আমরা জানি আম্বেদকরের সাথে গান্ধীজির একটা পার্থক্য মতবাদ সৃষ্টি হয়েছিল। তো যাই হোক, তো পুনা চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? 1932 খ্রিস্টাব্দে 24শে সেপ্টেম্বর গান্ধীজির সাথে বি আর আম্বেদকরের এই পুনা চুক্তিটা স্বাক্ষর হয়েছিল। ঠিক আছে, যে যেন
আলাদাভাবে সাম্প্রদায়িকভাবে যেন কোনো ভোটাভুটি না হয়, তার জন্যই এই মূলত চুক্তিটা করা হয়েছিল। এটা কোশ্চেনটা কবে এসছে? 2018 সালে এইচএস পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা অলরেডি চলে এসেছে। দেখো, কত খ্রিস্টাব্দে শুল্ক পর্ষদ স্থাপিত হয়? শুল্ক পর্ষদ এটা হচ্ছে 1927 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, আগস্ট প্রস্তাবটা কি? লর্ড লিনলিথগো 1940 খ্রিস্টাব্দে 8ই আগস্ট, কবে? 1940 খ্রিস্টাব্দে 8ই আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের সমর্থন লাভের জন্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের সমর্থন পাওয়ার আশায় এদেশের অর্থ আর জনসম্পদকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করার জন্য একটা সুপারিশপত্র পেশ করেছিল, যেটাই হচ্ছে আগস্ট প্রস্তাব নামে পরিচিত। যে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা যে চলছে, এশিয়া প্যাসিফিকে যে যুদ্ধটা হচ্ছে, সেখানে ভারতের সম্পদ এবং ভারতের লোকবলকে ব্যবহার করবে, তার বিনিময়ে তাদের ভারতীয়দেরকে ডোমিনিয়ন স্ট্যাটাস দিবে। তো এই ছিল এর বক্তব্য। ডোমিনিয়ন স্ট্যাটাস তো তখন কংগ্রেস চায় না, তার অনেক দিন আগে ছিল ডোমিনিয়ন স্ট্যাটাসের তাদের বক্তব্য, তখন তারা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চায়, তো সেই কারণে এরা রিফিউজ করেছিল। তো যদি বলা হয় আগস্ট প্রস্তাবটা কে জারি করেছে? লর্ড লিনলিথগো, কবে? 1940 খ্রিস্টাব্দে 8ই আগস্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। কেন? তার কারণ লিনলিথগো চাইছিল ভারতের অর্থ এবং জনসম্পদকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করবে, তার বিনিময়ে তারা ডোমিনিয়ন স্ট্যাটাস দিতে চাইছিল, কিন্তু তা রিফিউজ করেছিল হচ্ছে জাতীয় কংগ্রেস। নেক্সট কোশ্চেন, কি বলা হচ্ছে? ভারত ছাড়ো আন্দোলনে কে কে অযৌক্তিক ও দায়িত্ব জ্ঞানহীন বলে নিন্দা করেছেন কি? বি আর আম্বেদকর নিন্দা করেছেন দায়িত্ব জ্ঞানহীন এবং অযৌক্তিক বলে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বলতে কি বোঝায়? 1946 খ্রিস্টাব্দে 16ই আগস্ট পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবিতে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিল। প্রত্যক্ষ সংগ্রামের, তো এই প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেওয়ার ফলে সাম্প্রদায়িক দাঙ্গায় কলকাতায় কয়েক হাজার মানুষ মারা যায়। এখানে হাজার বলছে, এখানে লাখ হবে। যাই হোক, কয়েক হাজার বা কয়েক লাখ মানুষ মারা যায়। ঠিক আছে, দ্য স্টেটসম্যান পত্রিকায় এই ঘটনাটিকে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বলে বর্ণনা করা হয়েছিল। তো সেই যে দ্য স্টেটসম্যান পত্রিকায় যে এই যে হত্যাকাণ্ড, এই যে শিরোনাম দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, তো সেটাকে ব্যবহার করে এই যে 1946-এর 16ই আগস্টের যে মুসলিম লীগ কর্তৃক যে ধ্বংসলীলা বা হত্যা করা মানুষকে, এই ঘটনাটাকে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বলা হয়। নেক্সট কোশ্চেন, দ্য কোল্ড ওয়ার অ্যান্ড ইটস অরিজিন 1917 to 1960, এই গ্রন্থের লেখককে? ডি.এফ. ফ্লেমিং। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় পরীক্ষাতে কিন্তু বিভিন্ন পরীক্ষাতে কম্পিটিটিভ পরীক্ষাগুলোর মধ্যেও কিন্তু বিভিন্ন পরীক্ষা এটা আসে। ঠিক আছে, ডি.এফ. ফ্লেমিং এর দ্য কোল্ড ওয়ার অ্যান্ড ইটস অরিজিন 1917 to 1960। নেক্সট কোশ্চেন, কেননানের বেষ্টনী নীতি কি? জর্জ কেননান। তো বলছে যে মিস্টার এক্স ছদ্মনামে মার্কিন কূটনীতিবিদ কেননান রাশিয়ার সম্প্রসারণ নীতির প্রতিরোধ করার পাশাপাশি সমাজতান্ত্রিক শক্তির চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য যে নীতি ঘোষণা করেছিলেন, সেটাই হচ্ছে বেষ্টনী নীতি নামে পরিচিত। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা কি জানি, দুটো শক্তি তৈরি হচ্ছে। কি? একদিকে হচ্ছে আমেরিকা আর একদিকে হচ্ছে রাশিয়া। তো কে কত বেশি শক্তি বাড়াতে পারে, এরকম ভাবে আস্তে 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 কি বড় হতে শুরু করেছে, দুজনে দুজনের দল গঠন করতে শুরু করেছে। তো সেই কারণে সমাজতন্ত্রীদেরকে কিভাবে দমন করা যায় তার জন্য একটা পলিসি অ্যাপ্লাই করা হয়েছিল, সেটাই হচ্ছে কেননানের বেষ্টনী নীতি নামে পরিচিত। যদি বলা হয় মিস্টার এক্স ছদ্মনামটা কে গ্রহণ করেছিলেন, তাহলেও হবে সেটা জর্জ কেননান। মধ্যপ্রাচ্যের প্রধান সম্পদটা কি? সেটা হচ্ছে খনিজ তেল। মধ্যপ্রাচ্যে খনিজ তেল হচ্ছে প্রধান সম্পদ। স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন বেন বেল্লা, আহমেদ বেন বেল্লা। এর কবে? এই যে 2019-এ কিন্তু অলরেডি কোশ্চেনটা চলে এসেছে। আজকের আমাদের শেষ কোশ্চেন, যে কবে ইন্দোনেশিয়া জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে? 1950 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়া জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে। এটা হচ্ছে পুরুলিয়া জেলা স্কুল থেকে কিন্তু এই কোশ্চেনটা টেস্ট পরীক্ষাতে অলরেডি চলে এসেছে। তো যাই হোক, আমরা মোটামুটি একটা সেট আজকে আলোচনা করলাম, এর আগের দিনও একটা সেট আলোচনা করা হয়েছে। তো ফেসবুকে আমাদের যে পেজ আছে ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড কালচার, এবং একই নামে আমাদের ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড কালচার একটা প্রাইভেট গ্রুপও আছে, তোমরা সেখানে যুক্ত হতে পারো। এছাড়াও তোমরা ডেসক্রিপশনে বিভিন্ন লিংক আছে, সেখান থেকে কিন্তু তোমরা মক টেস্ট গুলো কিন্তু দিতে পারো এবং বিভিন্ন ক্লাসগুলো কিন্তু দেখতে পারো। থ্যাংক ইউ।